আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভূতকথা চ্যানেলের প্রথম এপিসোডে সকলকে স্বাগত। আমরা আজকে হাজির হয়েছি ভয়ঙ্কর কিছু অভিশপ্ত শীতের রাতের গল্প নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্টোরিতে চলে যাই। আমাদের প্রথম গল্পটা পাঠিয়েছে নাফিস। আমি হুবহু যেমনটা লেখা আছে ঠিক তেমনটাই পড়ে শোনাচ্ছি। আমি নাফিস। কাঁঠালবাড়ি আমার গ্রামের নাম। আমি আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমার গ্রামের বাড়িতেই ঘটে যাওয়া একটা ঘটনা। বলে রাখা ভালো, ঘটনাটি আমার সাথে ঘটেনি। এই ঘটনাটি আমি আমার এক দুঃসম্পর্কীয় দাদুর মুখ থেকে শুনেছি। তো বোঝার সুবিধার্থে ঘটনাটি দাদু যেভাবে বলেছিল আমি সেভাবেই লিখছি। সেবার প্রচণ্ড রকমের হাড় কাঁপানো শীত পড়েছিল। তো আমি আমার এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, কিন্তু তার পরের দিন আমার অন্যত্র একটা জরুরি কাজ থাকায় আমাকে রাতেই চলে আসতে হয়েছিল। সব বন্ধুরা একসাথে থাকার কারণে কখন যে রাত 1টা বেজে গিয়েছিল বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার যেহেতু ফিরতেই হতো, তাই রাত হলেও একা একা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এখানে একটু বলে রাখি, আমার বন্ধুর বাড়ি থেকে আমার বাড়ির দৃশ্যপটটা ঠিক কেমন ছিল। প্রথমেই শর্টকাট উপায় অবলম্বন করতে হলে একটা বিল পার হয়ে তারপর মাটির রাস্তায় উঠতে হয়। এরপর মাটির রাস্তার দুই পাশে বিল, কিছু দূর পর একটা বড় কবরস্থান এবং তারপর আবারও বিল, এরপর কিছু বাড়িঘর, তারপর একটা ব্রিজ এবং ব্রিজের একটু পরেই একটা বটগাছ। ওই বটগাছটা নিয়ে অনেক গল্প আছে। সবাই বলে ওই বটগাছটা অভিশপ্ত এবং কোনো খারাপ আত্মা ওই বটগাছে বিচরণ করে। কিন্তু বরাবরের মতোই আমি কখনোই এসব বিশ্বাস করতাম না। অনেকবারই রাতের বেলা এই পথ দিয়ে গিয়েছি, কিন্তু তেমন কিছুই আমি দেখিনি, তাই আর ভয়ও কাজ করে না। এরপর বটগাছটার পর আবারও বিশাল মাটির রাস্তা আর দুই পাশে বিল, তারপর আমাদের গ্রাম। বলে রাখা ভালো, এখন আর সেই মাটির রাস্তা বা বিশাল ফাঁকা বিল নেই। এখন সব কিছুই লোকালয়ে ভর্তি। এবার আসি আসল ঘটনায়। বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আমি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে সেই বিলে নামি। তারপর বিলের আইল ধরে আস্তে আস্তে হাঁটতে থাকি। হাতে ছিল একটা টর্চ লাইট আর অন্য হাতে একটা খাবারের পলিথিন। আমার বন্ধু আমার মা বাবার জন্য কিছু খাবার দিয়েছিল। তো যাই হোক, রাত হওয়ায় প্রচণ্ড কুয়াশা ছিল চারদিক। আশেপাশে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তো হাঁটতে হাঁটতে অনেকটা বিলের মাঝখানে চলে আসি। তখনই হঠাৎ শুনতে পাই মাটি কাটার শব্দ। প্রথমে খুব অবাক হই, হঠাৎ এত রাতে, তাও আবার শীতে, বিলে কে মাটি কাটছে। এদিকে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে বেশি দূর পর্যন্ত দেখাও যাচ্ছিল না। কিন্তু তারপরও ব্যাপারটাকে আমি নর্মালি নিই আর হাঁটতে শুরু করি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, আমি যতই হাঁটি না কেন, যত দূরে যাই না কেন, মাটি কাটার আওয়াজটা ঠিক একই রকমই শোনাচ্ছিল। মানে প্রতিবারেই মনে হচ্ছে ঠিক আমার পাশেই কেউ একজন মাটি কাটছে। কিন্তু প্রথম আওয়াজটা যখন শুনেছিলাম, তারপর থেকে আমি অলরেডি 5 থেকে 6 মিনিট হেঁটেছি। তারপরও
মনে হচ্ছে ঠিক আমার পাশেই মাটি কাটা হচ্ছে। এবার আমি আর চুপ থাকতে পারলাম না, চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে ভাই ওখানে? এত রাতে কেন মাটি কাটছেন? ঠিক সাথে সাথেই মাটি কাটা বন্ধ হয়ে গেল। আমি আবারও জিজ্ঞেস করলাম, এত রাতে কেন মাটি কাটছেন? কিন্তু কোনো আওয়াজ এলো না। তারপর আমি উত্তর না পেয়ে বেশ অবাক হয়ে আবারও হাঁটা শুরু করলাম। কিন্তু অবাক করা ব্যাপার, আবারও মাটি কাটার শব্দ। এবার আমি বিরক্ত হয়ে খুব দ্রুত হাঁটতে লাগলাম, আওয়াজটা যাতে আমার কানে না আসে। কিন্তু না, অনেকটা পথ হাঁটার পরও আওয়াজটা ঠিক একই রকমই শোনাচ্ছে। এবার আমি আরও একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন হাঁটছি তখন আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু যখনই থামছি আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি খুব অবাক হলাম। সাধারণত আমি তেমন একটা ভয় পাই না, এই পথে কত রাত একা একা এসেছি, কিন্তু এবারের মতো অভিজ্ঞতা কখনোই হয়নি। তাই এবার আমার কিছুটা ভয় লাগতে শুরু করলো। আমি রীতিমতো দৌড়িয়ে বিলটা পার হয়ে মাঠের রাস্তায় উঠলাম। উঠতেই দেখি মাটি কাটার শব্দ বন্ধ। এমনকি আমি যখন হাঁটছিলাম তখনও কোনো শব্দ শোনা যাচ্ছিল না। এবার আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম আর দ্রুত হাঁটছিলাম। আগেই বলেছিলাম, প্রচণ্ড কুয়াশা থাকার কারণে সামনের 5 থেকে 6 হাত দূরত্ব ছাড়া এর বেশি দূর আর দেখা যাচ্ছিল না। তো হাঁটতে হাঁটতে যখনই ওই কবরস্থানের সামনে আসি, দেখি একটা লোক পথের ধারে বসে আছে। কুয়াশার কারণে আমি দূর থেকে তাকে দেখতে পাইনি, কিন্তু হঠাৎ কাছে আসতেই যখন তাকে দেখি, সাথে সাথে ভয়ে চিৎকার দিয়ে উঠি। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কোনো মতে নিজেকে সামলিয়ে নিই আর আস্তে আস্তে লোকটাকে না দেখার ভান করে হাঁটতে থাকি। কিন্তু পাশ দিয়ে যেতেই লোকটা আমার নাম ধরে ডাক দেয়। আমি ঠিক কী করব বুঝতে পারছিলাম না। আমার হাত পা একদমই জমে গিয়েছিল। লোকটা এবার বসা থেকে উঠে আমার কাছে আসে। আমি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলাম, এমনকি আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। লোকটা এই শীতে খালি গায়ে আর একটা লুঙ্গি পরেছিল। সে কাছে আসতেই আমাকে করুণ স্বরে বলল, বাবা, আমাকে কিছু খেতে দিবে? আমি সারাদিন কিছু খাইনি। আমি এক মুহূর্তের জন্য কিছু চিন্তা না করে হাতে থাকা খাবারের পলিথিনটা লোকটাকে দিয়ে দিই। লোকটা অনেকটা খুশি খুশি কণ্ঠে বলল, বুদ্ধিমানের মতো কাজ করেছ, সাবধানে যেও। আমি ঠিক বুঝতে পারলাম না কেন সে বুদ্ধিমান শব্দটা উল্লেখ করলো। এরপর লোকটা হঠাৎ আচমকাই কুয়াশার ভেতর দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। তবে একটা অবাক করা ব্যাপার বলি, লোকটা যাওয়ার পর আমার কেন জানি আর ভয় কাজ করছিল না, একদমই স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। যাই হোক, এবার আমি আবারও হাঁটা শুরু করলাম। পরের পুরো রাস্তাটায় আর কোনো কিছুই হয়নি, কিন্তু ব্রিজটা পার হওয়ার সময় আমার কেন জানি মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে, কারণ সেটা রীতিমতো হালকা নড়ছিল এবং সেটা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এরপর আবার আমি দোয়া পড়তে থাকি। হাঁটতে হাঁটতে আমি প্রায় বটগাছটার কাছাকাছি চলে আসি। আমি এতদিন অনেকবারই রাতের বেলায় বট গাছটার পাশ দিয়ে হেঁটে গিয়েছি, কিন্তু আজকে প্রথম আমার প্রচণ্ড ভয় হচ্ছিল। বটগাছটার পাশ দিয়ে যেতেই
হঠাৎ করে খেয়াল করলাম কেউ একজন গাছের ঢাল নাড়াচ্ছিল। আমি জোরে জোরে দোয়া পড়ছিলাম। এবার আমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দৌড় দিলাম, কিন্তু কয়েক পা এগোতেই একটা গাছের ঢাল ভেঙে পড়লো আমার সামনে। কেমন যেন অদ্ভুতভাবে বটগাছটার সব ঢাল নড়ছিল। মনে হচ্ছিল এই বুঝি সব ডাল ভেঙে পড়বে। কিন্তু ঠিক ওই মুহূর্তে একটা আওয়াজ শুনলাম, আবারও আমার নাম ধরে ডাকছে। কিন্তু এটা সেই লোকেরই আওয়াজ যার সাথে একটু আগে আমার দেখা হয়েছিল এবং যাকে আমি খাবারের পলিথিন দিয়েছিলাম। সে ঠিক আমার সামনে থেকেই কুয়াশা ভেদ করে আসলো মনে হলো, যদিও পরে মনে হয়েছিল সে তো আমার পেছনেই হেঁটে চলে গিয়েছিল, তাইলে আমার সামনে আসলো কিভাবে? কিন্তু ওই মুহূর্তে আমার এই ভাবনাটা আসেনি এবং না আসাটাই স্বাভাবিক, কারণ ওই মুহূর্তে ওই লোকটাকে দেখে আমি কিছুটা রিলিফ পেয়েছিলাম, কিছুটা স্বস্তি পেয়েছিলাম। তারপর লোকটা আমাকে বলল তার সাথে সাথে হাঁটতে, এবং পুরো পথ আমি লোকটার সাথেই এসেছিলাম। এবং এই পুরো পথে আমি একবারও তাকে জিজ্ঞেস করার সাহস পেলাম না সে কে, এত রাতে সে এখানে কেন। এই গ্রামে তো তাকে আর কখনোই দেখা যায়নি। বাড়ির সামনে আসার পর লোকটা আমাকে বলল সোজা ঘরে প্রবেশ করবে, কিন্তু ভুলেও পেছনের দিকে তাকাবে না। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, সত্যিই আমি পেছনের দিকে তাকাইনি। সেদিনের পর থেকে আজও বুঝতে পারিনি লোকটা আসলে কে ছিল, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম সেদিন লোকটাকে খাবারের পলিথিনটা দিয়ে আসলেই বুদ্ধিমানের কাজ করেছিলাম। আমার গল্পটা এতটুকুই। ধন্যবাদ নাফিসকে এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের প্রথম গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের শুনছেন কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আমাদের দ্বিতীয় গল্পটা পাঠিয়েছে মিনহাজ, আমি সেটা হুবহু পড়ে শোনাচ্ছি। আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি হোস্টেলে থাকি। আমার নাম মিনহাজ। আমি আজকে যে ঘটনাটা শোনাবো, এই ঘটনাটা আমি আমার হোস্টেলের রুমমেট বন্ধুর কাছ থেকে শুনেছি। ওই বন্ধু আবার তার কাকার মুখ থেকে শুনেছে, এবং ঘটনাটা তার কাকার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি তার কাকা এবং জায়গাটার নাম বলতে চাচ্ছি না, তবে ঘটনাটা ঘটেছে কলকাতায়। ঘটনাটা আমার মতো করেই বলছি যাতে গল্পের আসল স্বাদটা পাওয়া যায়। ওকে, আমার জীবনের সবচেয়ে ভৌতিক অভিজ্ঞতার গল্পটা আজও আমার মনে আছে। সে সময় আমি কলকাতায় থাকতাম ব্যবসার কাজে। কাজ শেষে বাড়ি ফিরতে প্রায়ই দেরি হয়ে যেত, কিন্তু সেদিনের রাতটা ছিল ভিন্ন। রাত তখন প্রায় 12:30। বাড়ি ফিরছি গাড়ি চালিয়ে, শীতের সময়, তাই রাস্তা পুরো ফাঁকা। শহরের আলো আঁধারি পেরিয়ে যখন হাইওয়েতে উঠলাম, চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আমার চা খাওয়ার নেশা উঠল। প্রচণ্ড কাজের চাপে মাথা ব্যথা হচ্ছিল, তাই চা খাওয়ার একটা তীব্র ইচ্ছে হচ্ছিল। ভাবলাম হয়তো হাইওয়ের ধারে কোনো দোকান খোলা পেয়ে যাব। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম রাস্তার ধারে একটা ছোট দোকান। গাড়ি থামালাম, কিন্তু দোকানটা বন্ধ। আশেপাশে কোনো মানুষের চিহ্নও নেই। হতাশ হয়ে গাড়িতে উঠে আবারও রওনা হলাম। কিছু দূর যাবার পর হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে, পরনে সাদা জামা। প্রথমে ভেবেছিলাম
স্থানীয় কোনো গ্রামবাসী। কিন্তু এক মুহূর্ত পরে খেয়াল করলাম বৃদ্ধের চোখে কেমন একটা শূন্য দৃষ্টি। আমাকে দেখে হাত দেখিয়ে থামার ইশারা করলেন। আমি গাড়ি থামালাম। ভেতরে ভেতরে একটু অস্বস্তি হচ্ছিল। বৃদ্ধ কাতর স্বরে বললেন, আমার নাতনিটা খুব অসুস্থ, আমাকে ওর কাছে যেতে হবে, প্লিজ আমাকে পৌঁছে দিন। তখন রাত গভীর, অথচ রাস্তা এত ফাঁকা যে তার কথা শুনে না বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কত দূর? উনি বললেন, আরও 1 কিলোমিটার সামনেই। আমি পেছনের সিটে বসতে বললাম তাকে। উনি চুপচাপ গাড়িতে উঠে বসে গেলেন। কিন্তু গাড়ি চালানো শুরু করার পর থেকেই আমার অদ্ভুত লাগতে শুরু করলো। মনে হচ্ছিল গাড়িটা কেমন যেন ভারী হয়ে গেছে। আর পেছনের দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসছিল, যেটা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। গাড়ি চালানো শুরু করলাম। আমি ভাবছিলাম, এত রাতে এই হাইওয়েতে এই বৃদ্ধ কী করছে? আশেপাশে কোনো জনবসতিও নেই। যাই হোক, আমি কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর এগোতেই দেখি আরও একজন বৃদ্ধ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এবং গাড়ি থামানোর জন্য হাত বাড়াচ্ছে। কিন্তু আমি গাড়ি থামাতে চাইলাম না, কারণ অলরেডি আমার পেছনেই একজন বসে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, গাড়িটি আপনা আপনি স্লো হয়ে যাচ্ছিল। এমনকি আমি গাড়িকে কন্ট্রোল করতে পারছিলাম না। গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে ঠিক ওই বৃদ্ধ লোকটার সামনে গিয়েই দাঁড়িয়ে পড়ল। এবার আমি ওই বৃদ্ধ লোকটার দিকে তাকাই, অ্যান্ড তাকানোর সাথে সাথে আমার পুরো গা জাস্ট অবশ হয়ে গিয়েছিল। এ কি, এটা তো হুবহু সেই বৃদ্ধটাই যাকে একটু আগে আমি গাড়ির পেছনে বসিয়েছি। বৃদ্ধটি সেই একই ভঙ্গিতে বলল, আমার নাতনিটা খুব অসুস্থ, আমাকে ওর কাছে যেতে হবে, প্লিজ আমাকে পৌঁছে দিন। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি পেছনে সেই আগের বৃদ্ধটি নেই। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। এদিকে বৃদ্ধটি নিজে নিজেই এসে আমার গাড়ির পেছনে উঠে বসে, আর সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে যায় এবং আপনা আপনি চলতে থাকে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে, এবং আমার ওই মুহূর্তে ঠিক কী করা উচিত। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দেখি আবারও একটা বৃদ্ধ আবারও সেই একই ভঙ্গিমায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। আমি বুঝতে পারলাম আমি কোনো একটা লুপে আটকে গেছি। এটা থেকে বের হওয়া সম্ভব না। আমার গাড়ি সে আগের মতোই আপনা আপনি স্লো হয়ে ওই বৃদ্ধের কাছে গিয়ে থেমে গেল। এবারও বৃদ্ধটি সে আগের মতো করেই বলল, আমার নাতনিটা খুব অসুস্থ, আমাকে ওর কাছে যেতে হবে, প্লিজ আমাকে পৌঁছে দিন। আমি এবার কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমেই দৌড় দিলাম। দৌড়িয়ে কোথায় যাচ্ছি জানি না, চারিদিক অন্ধকার, তাও দৌড়াচ্ছি, কারণ আমি একটা লুপের মধ্যে আটকে গিয়েছিলাম। আর আমার গাড়ির উপরও আমার কোনো কন্ট্রোল ছিল না। তাই এটাই আমার একমাত্র পথ এখান থেকে বের হওয়ার। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিলাম আর চিৎকার করছিলাম, কিন্তু সেখানে কোনো মানুষ কিংবা কোনো গাড়ি ছিল না। কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ দেখলাম ওই বৃদ্ধ লোকটা আবারও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। আমি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেললাম। বৃদ্ধ লোকটা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসে। আমি নড়তে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। এবার আমি দেখলাম ওই বৃদ্ধ লোকটার মাথা থেকে রক্ত ঝরছে। সে কাছে এসেই রাগান্বিত স্বরে বলল, তোকে না বললাম আমাকে পৌঁছে দিতে, পালিয়ে আসলি কেন? এরপর আমি আর
কিছুই শুনতে পাইনি। ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি অনেকগুলো লোক জড়ো হয়ে আছে। আমি সবাইকে ঘটনাটা খুলে বলি এবং তাদের কাছ থেকে জানতে পারি ওই বৃদ্ধ লোকটি আশেপাশের এক গ্রামেরই বাসিন্দা। সে তার নাতনিকে দেখতে যাওয়ার সময় ট্রাক চাপায় মারা যায়। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে গায়ে লোম দাঁড়িয়ে যায়। তখন থেকে আমি আর কখনো সেই পথ দিয়ে রাতে যাইনি। এটাই ছিল গল্প। ধন্যবাদ মিনহাজকে। আমরা আরও একটা ভয়ঙ্কর অভিশপ্ত শীতের রাতের ঘটনা শুনলাম। আমি আশা করছি আমার দর্শক যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তাদের গল্পটা বেশ ভালো লেগেছে। আরও একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, এবার আমরা আমাদের পরের গল্পে চলে যাচ্ছি। আমাদের পরের গল্পটা পাঠিয়েছে জুয়েল নামের একজন লোক। আমি হুবহু সেটা পড়ে শোনাচ্ছি। আমার নাম জুয়েল। আমি আজকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি মূলত পড়ালেখার জন্য একা শহরে থাকি আর আমার পরিবার গ্রামে থাকে। তো মাঝে মধ্যে সময় সুযোগ হলেই গ্রামের বাড়ি চলে যাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফাইনাল এক্সাম শেষ হওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রাস্তায় ঘটল বিপত্তি। সময় মতো টিকিট না পাওয়ায় গ্রামে আসতে প্রচণ্ড রাত হয়ে গেল। বলে রাখা ভালো, আমাদের বাড়িতে যাওয়ার আগে গ্রামের বাজারে আগে নামতে হয়, তারপর রিকশায় চড়ে সোজা আমাদের বাড়ি। কিন্তু এবার দেরি হয়ে যাওয়ায় গ্রামের বাজারে নামতেই দেখি রাত বাজে 1টা। একে তো গভীর রাত, তার উপর এটা গ্রাম। তার চেয়ে বড় কথা, সময়টা ছিল শীতকাল। বুঝতে পারছেন চারিদিক কেমন নীরব নিস্তব্ধ ছিল। গাড়ি থেকে নেমেই গ্রামের বাজারে রিকশা খুঁজছিলাম, কিন্তু এই কনকনে শীতে এত রাতে কোনো রিকশা সেখানে ছিল না এবং এটাই স্বাভাবিক। কোনো উপায় না দেখে সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গ্রামের বাজার থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার। যাই হোক, এই কনকনে শীতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছিল। মূলত আসল ঘটনাটা শুরু হয় এখান থেকেই। হাঁটার এক পর্যায়ে খেয়াল করলাম আমি ছাড়াও আরও একজনের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। পেছন ফিরে দেখলাম কেউই নেই। মনের ভুল ভেবে বিষয়টাকে এড়িয়ে গেলাম। তার কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঠিক ঘাড়ে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। এবার আমি ভয় পেয়ে গেলাম। পেছনের দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলাম। হঠাৎ করেই খেয়াল করলাম আমি যে রাস্তা ধরে হাঁটছিলাম তার পাশেই ছিল একটা পুকুর। ওই পুকুরের ঘাটে একজন মহিলা বসে আছে। এত রাতে কোনো গ্রামের মহিলা এখানে বসার তো কথা না। এবার আমি ভয়ে দোয়া পড়তে লাগলাম। তারপর হঠাৎ একটা আওয়াজ এলো। আমার নাম ধরে কেউ একজন ডাকছে। সেটা আর কেউই না, ওই মহিলাটাই যেটা পুকুরের ঘাটে বসেছিল। আমি খুব অবাক হলাম, মহিলাটা কে? সে আমার নাম জানলো কিভাবে? মনে অনেক সাহস নিয়ে এগিয়ে গেলাম। কাছে যেতে দেখলাম মহিলাটা অন্য কেউ না, বরং আমার স্কুলের ক্লাসমেট। একসাথে আমরা স্কুলে পড়ালেখা করেছিলাম। তাকে দেখে মনে কিছুটা সাহস এলো। তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম এত রাতে সে এখানে কি করছে। সে উত্তর দিল বাসায় তার ভালো লাগছে না, তাই সে ঘাটে এসে বসেছে।
আমি আর কোনো প্রশ্ন করলাম না, তাকে বাসায় চলে যেতে বললাম। আর তার কাছ থেকে বিদায় নিয়ে আমি আবারও হাঁটা শুরু করলাম। বাড়ির ঠিক কাছাকাছি আসতেই দেখি আবারও একটা শাড়ি পরা মহিলা আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। কাছে যেতে বুঝতে পারি এটা আর কেউ না, আমার সেই বান্ধবীটাই, যার সাথে আমি একটু আগে কথা বলে আসলাম। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুই এখানে কিভাবে আসলি?" এরপর সে যখন পেছন ফিরে আমার দিকে তাকায়, তা দেখে আমার শরীর জমে গিয়েছিল। তার মুখটা ছিল থ্যাতলানো আর অসম্ভব রকমের বিশ্রী। চোখ ছিল পুরোটাই সাদা। এটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরদিন সকালে আমার হুঁশ আসে, বাড়ির সবাইকে পুরো ঘটনাটা আমি খুলে বলি। পরে লোকদের কাছ থেকেই জানতে পারি আমার সেই বান্ধবী গত 3 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। গল্পটা এতটুকুই। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনার ঘটনার জন্য। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিওর গল্পগুলো আপনাদের ভালো লেগেছে এবং কোন গল্পটা বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। 1, 2 অথবা 3 এভাবেও জানাতে পারেন। আর আপনার পরিচিত ভৌতিক গল্পপ্রেমী মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।